অন্তস্থ হৃদয়ের তৃষ্ণা, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব 14। আনায়ের গলার ভেতরটা যেন মরুভূমি হয়ে গেছে। গলা শুকিয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তবু চোখ ফেরাতে পারছে না। জেভিয়ারের আগের সেই ভয়ঙ্কর আচরণগুলো সব যেন হঠাৎ করেই তার মস্তিষ্ক থেকে মুছে গেছে। শুধু শরীরের ভেতর থেকে এক ধরনের উন্মত্ত শিহরণ উঠছে ধীরে ধীরে। ঠিক তখনই জেভিয়ার নিজের গায়ের শার্টটা একটানে খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে। এক মুহূর্তে আনায়ের সামনে উন্মুক্ত হয় তার বলিষ্ঠ শিরা ওঠা বুকে সেই শিকারীর মতো হিংস্র কাঠামো। গভীর ছায়ার মতো তার পেশিগুলোতে আলো পড়ছে, আর আনায়া চোখ মেলেই তাকিয়ে থাকে। জেভিয়ার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, ঠোঁটে সেই অদ্ভুত নেশাগ্রস্ত হাসি। আনায়া টেবিলের ওপরেই ধীরে ধীরে পেছাতে থাকে, তবে আচমকাই জেভিয়ার আনায়ের দুপা ধরে টেনে তার একদম বুকের কাছে নিয়ে আসে। আনায়া জেভিয়ারকে কেন যেন দূরে সরিয়ে দিতেও পারছে না, তবে তার নিজের ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করছে। তার চোখে পানি টলমল করতে থাকলেও চোখের পাতা বন্ধ করলেই যেন টপ করে চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। জেভিয়ার দু হাতের আঁচলায় আনায়ের মুখ ধরে উঁচু করে আনায় চোখ বুজে ফেলে, আর সাথে সাথে আনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। জেভিয়ারের চেহারা কিছুটা গম্ভীর হয়। সে হাঁটু গেড়ে আনায়ের সামনে বসে পড়ে। আনায়ের দুহাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে বলে, আর কষ্ট দেব না, তুমি শুধু আমার বাধ্য মেয়ে হয়ে থাকো। আচমকায় আনায়া জেভিয়ারকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে, আমি সত্যি তোমাকে ভালোবাসি জেভিয়ার। আমি সেই পুরনো জেভিয়ারকে চাই। তোমার কর্মকাণ্ডগুলো আমার মনে ভয় ধরিয়ে দিচ্ছে। তোমার উগ্র আচরণ, ডমিনেটিং স্বভাব, এই সব কিছুর চাপ আমি নিতে পারছি না। জেভিয়ার আনায়ের চোখের পানি নিজের আঙুল দিয়ে মুছে ফেলে বলে, ফাইন, তুমি ভয় পাবে, এমন কাজ করব না কখনো। আনায়া জেভিয়ারকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই না? আমি তোমাকে বিশ্বাস করি জেভিয়ার। আমি জানি ইলোরা মেয়েটি সব মিথ্যে বলেছে, তাই না? জেভিয়ার কিছুই বলে না, হয়তো বলতে চায় না। সে আনায়ার ছোট দেহটাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে তার গলায় মুখ গুজে দেয়। আনায়া কিছুটা কেঁপে ওঠে। সে আনায়ার গলা অসংখ্য ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে ফেলে। জেভিয়ার সোজা হয়ে বিনা বাক্যে আনায়ার ওষ্ঠজোড়া নিজের ওষ্ঠে পুড়ে নেয়। একে তো জেভিয়ারের চুম্বনের গতির সাথে সে পেরে উঠছে না, দ্বিতীয়ত তার হাতে অবাধ্য বিচরণ। আনার বুকের স্পর্শকাতর স্থানে জেভিয়ারের শক্তপোক্ত হাতের বিচরণ সহ্য করতে গিয়ে আনায়া হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে কোনো ক্ষুধার্ত বাঘ বহুদিন পর তার শিকার হাতে পেয়েছে। জেভিয়ার প্রায় 3 মিনিট পর আনার ঠোঁট ছেড়ে দেয়। আনার ঠোঁটের কোণে হালকা রক্ত জমে গিয়েছে জেভিয়ারের কামড়ে। জেভিয়ার আনায়ের কানের লতিতে নিজের ঠোঁট ছুঁয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে, আই লাভ ইউর টিটস, ইউর ক্যাট, আই ওয়ান্ট টু ইট এভরি পার্ট অফ ইউর বডি। আনায়া বোকা বনে জিজ্ঞেস করে, ক্যাট মানে? নিজের ঠোঁট কামড়ে ধরে হেসে চোখের ইশারায় আনায়াকে দেখিয়ে দেয়। আনায়ার সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে বলে, নো জেভিয়ার, তুমি পাগল। ইয়েস লাভ, বাট আই এম ম্যাড ফর ইউ। আই এম ম্যাড ফর ইটিং ইউ বিকজ এভরি পার্ট অফ ইউর বডি ইজ সো সুইট অ্যান্ড জুসি। আনায়া একটা শুকনো ঢোক গিলে জেভিয়ারের চোখে চোখ রাখে। জেভিয়ার ধীরে ধীরে আনায়ার দিকে ঝুঁকে পড়ে, তার ঠোঁট জোড়া আবার দখল করে নেয়, আর এক হাতে নিজের প্যান্টের বেল্ট খুলতে থাকে। আচমকায় সে আনায়াকে তুলে নেয়। আনায়ার দেহ সম্পূর্ণ উন্মুক্ত থাকায় সে জেভিয়ারের কোলে নিজেকে গুটিয়ে নেয়। জেভিয়ার আনায়াকে নিয়ে নিজের বেডরুমে চলে যায়। আনায়াকে বেডে শুয়ে দিয়ে জেভিয়ার ফ্রিজ খুলে একটি আইস কিউবের বক্স বের করে আনে। আনায়া হালকা সোজা হয়ে বসতে যায়, তখনই জেভিয়ার গিয়ে নিজের বেল্ট খুলে আনায়ার দুহাত বেঁধে দেয়। আনায়া অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগে জেভিয়ার একটা কাপড় দিয়ে আনায়ার মুখও বেঁধে দেয়। এরপর আনায়াকে আবার ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে ফিসফিস করে বলে, আই ওয়ান্ট টু ট্রাই সামথিং ডিফারেন্ট টুডে। জেভিয়ার আনায়ার দিকে ঝুঁকে তার বুকের মাঝ বরাবর একটা আইস কিউব রেখে দেয়। বুকের উষ্ণতায় বরফের টুকরো গলতে থাকে। জেভিয়ার সেই দিকে এক ধ্যানে তাকিয়ে আছে শিকারী দৃষ্টিতে। আনায়া করে কিছু বলতে চাইছে, কিন্তু জেভিয়ার সেদিকে পাত্তা দিচ্ছে না। বরফ অনেকটা গলে যেতেই জেভিয়ার জিভ দিয়ে বুকের গলে যাওয়া পানিটুকু শুষে নিতে চায়। আনায়া চোখ বুজে নিজেকে খিচিয়ে নেয়। সে ভালোই আন্দাজ করতে পারছে আজ জেভিয়ার সত্যি তাকে ধীরে ধীরে মেরে ফেলেই দম নিবে। জেভিয়ার আরও কিছু বরফের টুকরো হাতে নিয়ে আনার নাভির ওপর দুটো, নাভির নিচে স্পর্শকাতর স্থানের ওপর দুটো রেখে দেয়। আনায়া মাথা নাড়াচ্ছে বারবার। জেভিয়ার বিরক্ত হয়ে আনার মুখের বাঁধন খুলে দিয়ে বলে, সমস্যা কি? এভাবে লাফাচ্ছ কেন? আমার কাছে ব্যাঘাত ঘটছে তো।
আনায়া ভ্রুকুচকে বলে, আমার ঠান্ডা লাগছে তো। জেভিয়ার কিছুক্ষণ সরু চোখে আনায়ের দিকে তাকিয়ে থেকে বলে, কোথায় ঠান্ডা লাগছে? আনায়া থতমত খেয়ে বলে, কোথায় আবার? যেই সব জায়গায় বরফ রেখেছো সেই সব জায়গায়। তাই তো জিজ্ঞেস করছি কোন সব জায়গায়, নাম বলো। আনায়া নিজের দৃষ্টি নামিয়ে নিয়ে মিনমিন করে বলে, ভিজে যাচ্ছি আমি জেভিয়ার, সরাও না। জেভিয়ার সাথে সাথে আনার নাভির ওপরের এবং নাভির নিচের স্পর্শকাতর জায়গা থেকে বরফ নিজের মুখে পুরে নেয়। আনায় নিজের পেটে জাভিয়ারের উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেয়ে চোখ বুজে নেয়। জেভিয়ার উঠে বসে আনার সম্পূর্ণ উন্মুক্ত শরীরে নেশালো দৃষ্টিতে চোখ বোলায়। এরপর বলে ওঠে, তুমি নিতান্ত একটা বাচ্চা মেয়ে। আমি আমার ফুল প্রেশার দিলে লোড নিতে পারবে তো? আনায়া লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়, কিছু বলতে পারে না। জেভিয়ার আনায়ের গলায় মুখ ডুবিয়ে একটা শক্তপোক্ত কামড় বসায়। আনায়া হালকা চিৎকার করে ওঠে। জেভিয়ার আনায়ের মুখ এক হাত দিয়ে চেপে ধরে তার কামড়ের গতি বাড়াতে থাকে। সে আনায়ের পুরো শরীরে ক্ষত করতে থাকে। সম্পূর্ণ শরীরে আনায়ের লালচে দাগ হয়ে গিয়েছে। জেভিয়ার আনায়ের পায়ের কাছে গিয়ে বসে আনার দিকে তাকিয়ে বলে, ইউ আর লুকিং সো গর্জিয়াস বেবি। জেভিয়ার আনায়ের পায়ের তালু থেকে চুম্বন করতে করতে উপরে উঠতে থাকে। আনায়ের হাত বাঁধা থাকায় সে জেভিয়ারকে ফেরাতে পারছে না। জেভিয়ার আনায়ের নাভি নিচের স্পর্শকাতর জায়গাটিতে একটি চুম্বন করে উঠে দাঁড়ায়। আনায় কেঁপে ওঠে। জেভিয়ার হাতে একটি লিকুইড চকলেটের বোতল নিয়ে আনায়ের নাভি থেকে শুরু করে স্পর্শকাতর স্থান অবধি ঢেলে দেয়। এরপর আবার আনায়ের মুখ গিয়ে কাপড় দিয়ে বেঁধে দিয়ে বলে, আপাতত তোমার চিৎকার শুনতে চাচ্ছি না, তাই মুখটা বেঁধে নিলাম যাতে ডিস্টার্ব না করতে পারো। যখন আমি চিৎকার করতে বলবো তখনই চিৎকার করবে, আন্ডারস্ট্যান্ড? আনায়া অসহায় চোখে তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। জেভিয়ার আনায়ের গায়ে ঢেলে দেওয়া চকলেট জিভ দিয়ে খেতে থাকে। নিচের দিকে নামতেই আনায়া কেঁপে কেঁপে ওঠে। তার মুখ বাঁধা অবস্থায় গোঙানির শব্দ বোঝা যাচ্ছে। জেভিয়ার আনায়ার বডি থেকে সম্পূর্ণ চকলেট খেয়ে আনায়ার দুই পা তার কাঁধের উপর উঠিয়ে চোখ সরু করে আনায়ের দিকে তাকিয়ে বলে, আজ তোমাকে আমার পুরোটা নিতে হবে, 1 ইঞ্চিও বাকি থাকবে না। আর এই পুরোটাই তোমাকে সহ্য করতে হবে। আনা একটা শুকনো ঢোক গিলে নেয়। তার চোখে অসহায়ত্বের ছাপ স্পষ্ট। তার মুখ হাত বাঁধা থাকায় সে কিছু বলতেও পারছে না, করতেও পারছে না। শুধু জেভিয়ারের দেওয়া মিষ্টি ব্যথাগুলো সে চোখ বুজে সহ্য করে যাচ্ছে। কষ্ট হলেও তার কিছুই করার নেই। রাত বেশ গভীর। জেভিয়ারের পাশে আনায়া ছোট করে গুটিয়ে বুকে লেগে ঘুমিয়ে আছে। পুরো দিন ধরে জেভিয়ার তার উপর অমানসিক চাপ টর্চার করেছে। যদি আগে কখনো এত প্রেশার দেয়নি, আজ যেন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। বিকেল হয়ে গেছে যখন সে আনায়াকে অবশেষে ছেড়ে দেয়। আনায়ার শরীর এখন খুবই দুর্বল। হঠাৎ করেই জেভিয়ারের ফোনে টুং করে একটা মেসেজের শব্দ আসে। তার কান এক মুহূর্তের জন্য সতর্ক হয়ে গেল। এত রাতে কে তাকে মেসেজ দিতে পারে, তার হয়তো বোধগম্য হলো। জেভিয়ার ধীরে ধীরে ফোনটা খুলল। স্ক্রিনে জল করে ভেসে উঠল একটা নাম, এরিক্স ড্রিভেন। জেভিয়ার গম্ভীর চেহারায় মেসেজটা দেখল। সে মেসেজটা বারবার দেখছে, মনে মনে কিছু একটা বুঝতে চাইছে। যে জেভিয়ার কাউকে ভয় পায় না, কাউকেই নিজেকে দমন করতে দেয় না, কিন্তু সেইখানে এই মেয়েটা যেন তার ভেতরে সব শক্তিকে দুর্বল করে দিয়েছে। অনেকক্ষণ তাকে দেখে থেকে তার চোখে একটা অদ্ভুত ভীতি ঘনীভূত হলো। সে জানে এই ভীতি তার দুর্বলতা, যা সে কখনো মেনে নিতে চায় না। আনার দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, এই মেয়েটা তার উপর কীভাবেই বা এমন প্রভাব ফেললো। তার নিজের আবেগ যেন আজ এক অজানা পথ ধরে ঘুরছে। জেভিয়ার ধীরে ধীরে উঠে বসলো। অন্ধকার ঘরের দিকে মনোযোগ দিয়ে হেঁটে গেল। যেখানে তার গোপন কক্ষটি রয়েছে সেদিকে এগিয়ে গেল। দরজাটা শক্ত করে বন্ধ করে আবার একবার লক করে দিল, যেন ভেতরে কেউ ঢুকতে না পারে। তারপর আস্তে আস্তে ল্যাপটপটা খুললো, অন করলো। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে একটি ভিডিও কল জয়েন হলো। পর্দার ওপাশ থেকে হঠাৎ কৌতুক আর ঠাট্টার মিশ্রিত এক কণ্ঠ ভেসে এলো। হেই ব্রো, কি অবস্থা তোমার? মেয়েটাকে নিয়ে কি সেইখানে সব শেষ করার প্ল্যান করছো? আমাদের ভাগ্যের কথা ভাবছো না? একা করবেই নাকি? বাকিটা শোনার আগেই জেভিয়ার গলা গর্জে উঠল। দাঁত গেঁথে ঠোঁটের কোণে গাঢ় দাগ পড়ল। চোখে ক্রোধ আর ভয় দুয়ের মিশেলে একটা অদ্ভুত উন্মাদনা ফুটে উঠল। ঠোঁট চাপড়িয়ে কণ্ঠে ধীরে ধীরে দাঁতে দাঁত পিষে বলল, ইউ ডিকওয়ার্ড, জাস্ট ফাক আপ ইউর মাউথ। মুখ বন্ধ কর, না হলে আমি ফিরেই তোর ঠোঁট কেটে আমার কুকুরকে খাওয়াবো। পর্দার ওপাশে ছেলেটা থেমে গেল। কণ্ঠে সে আগের চটুলতা মুহূর্তে মিলিয়ে গেল এক নিঃশব্দ ভয়ে। সে বুঝে গিয়েছে ভুল জায়গায় কথা ঢুকিয়েছে, কিন্তু একটা জিনিস তার বোধগম্য হয়নি, জেভিয়ার এতটা ক্ষিপ্ত হলো কেন।
একটা মেয়ে নিয়েই তো ঠাট্টা করেছিল, নাকি ব্যাপারটা তার চেয়েও বেশি গভীর? অ্যারিক্স একটু গলা খাকারি দিয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, শোন, বাবা বলছে তোর এবার রাশিয়ায় ফিরে আসা দরকার। তুই নেই প্রায় 7-8 মাস হয়ে গেল, আর এই অনুপস্থিতিতে এখানে অনেক কিছু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। একটু থেমে আবারও বলল, বাবার শরীরটাও ভালো যাচ্ছে না, দ্রুত ফিরে আয়। পর্দার এপাশে জেভিয়ার স্থির হয়ে রইল, সে কোনো কথা বলল না, তাকিয়ে রইল গম্ভীরভাবে স্ক্রিনের দিকে। কিছুক্ষণ পর কল ডিসকানেক্ট করে সে উঠে দাঁড়ালো। তার লম্বা ছায়া হয়ে ঘরের দেওয়ালে পড়ল, অন্ধকারে যেন আরো গাঢ়, আরো ভারী লাগছিল। সে ধীরে ধীরে ফিরে এলো রুমে, ভেতরে ঢুকেই থমকে দাঁড়ালো। আনা এখনো ঘুমিয়ে আছে, শান্ত কোমল মুখে অসহায় একটা প্রশান্তি ফুটে আছে। জেভিয়ার কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল ওর দিকে, চোখের দৃষ্টিতে যেন হাজারটা প্রশ্ন, উত্তরহীন একটা লড়াই। এই মেয়েটাই কি তাকে দুর্বল বানাচ্ছে, নাকি এই মেয়েটার জন্যই সে আবার মানুষ হতে চাইছে? তারপর সে গভীর একটা নিঃশ্বাস ফেলল, একটা দীর্ঘ ভারী অব্যক্ত শ্বাস, যেন বুকের ভেতর জমে থাকা সব টেনশন ছুঁড়ে ফেলে দিতে চাইলো। সে পকেট থেকে ফোনটা বের করলো, স্ক্রিনে চোখ রাখার আগেই ঠোঁটটা শক্ত করে চেপে ধরলো। কাউকে একটা কল করে কণ্ঠে কোনো রকম আবেগ ছাড়াই ঠান্ডা স্বরে বলল, 3টা টিকিট কাটো, যত দ্রুত সম্ভব ফিরতে হবে আমার। অ্যালেক্স যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জেভিয়ার আগে কল কেটে দিল। এরপর আনার দিকে এগিয়ে গিয়ে তার চুলগুলো কানের পিছে গুজে দিয়ে ধীর কণ্ঠে বলল, কাউকে দেব না তোমায় আমি, লাভ বাট। কেউ তোমায় আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সারা জীবন তুমি জেভিয়ারের খাঁচায় বন্দি হয়ে থাকবে, আর একদিন তুমি নিজে ভালোবেসে সেই বন্দিত্ব গ্রহণ করবে।